Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসে আমরা অ্যালকিল, অ্যারিন বা অ্যালকাইন সিস্টেমসগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেই ক্লাসের শেষে আমি বলেছিলাম যে পরবর্তী লেকচারে আমরা ফোকাস করব একটি স্পেসিফিক লিগ্যান্ডের ওপর, যেটাকে বলা হয় থাকে সাইক্লোপেন্টাডাইন বা সাইক্লোপেন্টাডাইনাইল সিস্টেম। তো আজকে আমাদের আলোচনার টপিক হলো সাইক্লোপেন্টাডাইনাইল, যেটাকে সংক্ষেপে সিপি মাইনাসও বলা হয়ে থাকে। তো প্রথমেই দেখে নেওয়া যাক এই সাইক্লোপেন্টাডাইন এইটা কিরকম দেখতে হয় এবং কি কি নামে সেটা পরিচিত। সাইক্লোপেন্টাডাইন এই সিস্টেমটা হচ্ছে এরকম একটি সিস্টেম যার ওপরে একটি মাইনাস চার্জ থাকে এবং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা 6 ইলেকট্রন ডোনার আর -1 চার্জটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে সংক্ষেপে বলা হয় থাকে সিপি, সাইক্লোপেন্টাডাইনকে সংক্ষেপে সিপি বলা হয় থাকে। এর আরেকটা বাল্কি অ্যানালগও কিন্তু পাওয়া যায় যেটাকে বলা হয়ে থাকে সিপি স্টার। সিপি স্টার কিরকম দেখতে হয়? সিপি স্টার এর সমস্ত ক্রাইটেরিয়া সিপির মতোই, জাস্ট শুধু এই প্রোটনগুলোকে সরিয়ে আমরা মিথাইল করে দেব, তাহলেই আমাদের যেটা মলিকিউলটা তৈরি হয় বা যে লিগ্যান্ডটা তৈরি হয়ে থাকে যেটাকে বলা হয় থাকে পেন্টামিথাইল সাইক্লোপেন্টাডাইন, যেটাকে আমরা সিপি স্টার। যদি কখনো তোমরা দেখো কোথাও কোনো কোশ্চেনে দেওয়া আছে কোনো কমপ্লেক্সে সিপি স্টার, তার মানে মনে রাখবে সেটা কিন্তু এই পেন্টামিথাইলের সিপিটাকে সিপি স্টার বলা হয়ে থাকে। এবার সাইক্লোপেন্টাডাইনে যেহেতু অনেকগুলো পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে, তার মানে চার্জ যে ডোনেট করবে মেটালকে সেটা ডিপেন্ড করবে হচ্ছে তার হেপ্টাসিটির ওপর। হেপ্টাসিটি কি? হেপ্টাসিটি বিষয়ে একদম প্রথম দিকে আমরা আলোচনা করেছিলাম। হেপ্টাসিটি মানে হচ্ছে কতগুলো একটা পার্টিকুলার ডোনার সিস্টেম বা লিগ্যান্ড সিস্টেমে যদি অনেক রকমের পাই ইলেকট্রন বা অনেক রকমের ইলেকট্রন অ্যাভেলেবেল থাকে, কতগুলো সেন্টারের থ্রুতে সেই ইলেকট্রন ডেন্সিটিটা ডোনেট করা হচ্ছে সেই নাম্বারটাকেই বলা হয় থাকে আমাদের হেপ্টাসিটি। যেমন আমরা একটা বলতে পারি যে এই সাইক্লোপেন্টাডাইনেই যদি ধরো 5টা সেন্টারের থ্রুতেই এই ডিলোকালাইজ চার্জটা যদি মেটালে ডোনেট করে, তাহলে এটাকে আমরা বলবো এর হেপ্টাসিটি হচ্ছে ইটা 5। একইভাবে এটা কিন্তু ইটা 3 মোডেও ডোনেট করতে পারে, রাইট? এটা ইটা 3 মোডে ডোনেট করলে কিরকম হবে? এই চার্জটা ডোনেট করছে, রাইট? এটাও যদি আমাদের ইটা 3 মোডে ভাবো, তাহলে এইখানে মেটালটা বাউন্ড অবস্থায় রয়েছে and this is called ইটা 3। আর একইভাবে সোজা ইটা 1 রেসপেক্টেও এটা ভাবা যেতে পারে, যেখানে এখানে একটা ইয়ে থাকে, হাইড্রোজেন অ্যাটাচ থাকে এবং এখানে একটা মেটাল চলে আসে। দিস ইজ কল্ড ইটা 1 মোড অফ বাইন্ডিং অফ সাইক্লোপেন্টাডাইনাইল সিস্টেম। এবার যে প্রথমে দেখতে হবে এটা ডাইনাইল তো সহজে হয়ে যায় না, নিশ্চয়ই এটা সাইক্লোপেন্টাডাইন হিসাবে প্রথমে থাকে। দিস ইজ হোয়াট, এই স্টেটটাতে এটা কিন্তু প্রথমে থাকে, এটাকে বলা হয় থাকে সাইক্লোপেন্টাডাইন। এবং এইখান থেকে তোমার সাইক্লোপেন্টাডাইনাইল আমাদেরকে বানাতে হবে। এবার যদি আমরা কিভাবে বানাতে পারি, এটাকে একটা যে কোনো স্ট্রং বেস দিয়ে দিলে, যে স্ট্রং বেস আমরা যদি একটা ইউজ করি, স্ট্রং বেস ইউজ করলে আমরা দেখতে পাবো এটা একদম অ্যারোমেটিক একটি কম্পাউন্ড তৈরি করবে এবং সেটা হচ্ছে আমাদের মাইনাস চার্জ, যদি আমরা এরকমভাবে লিখি মাইনাস চার্জ নিয়ে আসবে। কিন্তু এই যে সাইক্লোপেন্টাডাইন এটা কিন্তু খুব একটা স্টেবল একটা সিস্টেম নয় এবং সেটা খুব আনস্টেবল, এটা ওয়ান অফ দ্য আনস্টেবল লিগ্যান্ড এবং এরা কিন্তু খুব সহজেই ডিলসল্ডার টাইপের রিয়াকশন করতে পারে। ডিলসল্ডার টাইপের রিয়াকশন মানে আমরা কিভাবে ভাবতে পারি? ডিলসল্ডার টাইপের রিয়াকশন তোমরা পড়েইছো, এটা হচ্ছে সাইক্লোঅ্যাডিশন কাইন্ড অফ রিয়াকশন করতে পারে এবং ডিলসল্ডার টাইপের রিয়াকশন করলেই কিন্তু এটা অন্য টাইপের কম্পাউন্ডে কনভার্ট করে যাবে। এটা ডিলসল্ডার টাইপের রিয়াকশন করলে
এই সেন্টারের রেসপেক্টে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে কম্পাউন্ডটা তোমার তৈরি হবে সেটা কিন্তু ওয়ে ডিফারেন্ট দ্যান দিস ওয়ান, যেটা আমরা এখানে আলোচনা করছি তার থেকে কিন্তু এই কম্পাউন্ডটা অনেকটাই ডিফারেন্ট হয়, রাইট? এবং সেইখানে আমাদের 5টা কার্বন হবে, এরকম একটা সিস্টেম তৈরি হবে। এবং এখানে যেহেতু আমাদের ব্রিজেড সিচুয়েশন আছে তার জন্য এখানে 2টি থাকবে, এবং এই যে কার্বনটা সেটা ব্রিজেডে চলে যাবে, রাইট? এটা অ্যাবাভ দ্য প্লেন এরকম ভাবে চলে যাবে। ওকে, তার মানে বেসিক্যালি সাইক্লোপেন্টাডাইন আনস্টেবল, তার কারণ ইট আন্ডারগোজ Diels-Alder টাইপ রিয়াকশন। তাহলে আমরা এটাকে পাবো কি করে সিনথেটিক্যালি? তাহলে এটা যে জিনিসটাকে আমরা পাবো কি করে, সেটা করতে হলে যেটা পদ্ধতিটা যেটা অবলম্বন করা হয়, এটাকে আমরা ডিস্টিলেশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এটাকে সেপারেট করতে পারি। মানে আমরা যদি ডিস্টিলেশন করি যেখানে এটাও থাকবে এবং তার সাথে আমাদের সাইক্লোপেন্টাডাইনও থাকবে, এই ধরনের সিস্টেমও থাকবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পিওর সিপি আমরা পেয়ে যাব। তার কারণ হচ্ছে এই ডাইমার যেটা অনেক সময় তৈরি হয়ে থাকে, দিস ইজ হাই বয়েলিং ইন নেচার। তাহলে এটা কিন্তু সহজে আসবে না, এটা যেহেতু হাই বয়েলিং ইন নেচার তার জন্য আমরা এটা আসবে না, শুধুমাত্র আমরা পিওর সিপি পাবো। এবং তারপর আমরা যদি এটাকে লো টেম্পারেচারে স্টোর করি তাহলে কিন্তু ইজিলি আমরা সাইক্লোপেন্টাডাইন এই লিগ্যান্ডটাকে বানাতে পারি। এবার সাইক্লোপেন্টাডাইনের লিগ্যান্ডের একটা ছোট্ট হিস্ট্রি পাওয়া যাক। মজার ব্যাপার হচ্ছে এই সাইক্লোপেন্টাডাইন বেসড একটি কম্পাউন্ড যেটাকে আমরা ফেরোসিন বলা হয় থাকে, সেটির জন্য কিন্তু নোবেল প্রাইজ অনার করা হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে, 51 বছর আগে 1973-তে, এবং সেটা পেয়েছিলেন ফিশার এবং উইলকিনসন, দুজনেই পেয়েছিলেন ফেরোসিনের স্ট্রাকচার ডিটারমাইন করার জন্য। এবং এর যে ইম্প্যাক্টটা ছিল সেই ইম্প্যাক্টটা ছিল যে অর্গানোমেটালিক্সের একটা নতুন ডাইমেনশন, রিয়াকশন রিয়েজেন্টসের একটা নতুন ডাইমেনশন কিন্তু এটা তৈরি করে দিয়েছিল। এবং এর প্রথম যে সিনথেসিস সেটা কিন্তু অনেক আগে 1900, মানে আজ থেকে প্রায় বলতে পারো অলমোস্ট 100 বছরেরও বেশি আগে 1901-এ এটা প্রথম সিনথেসাইজ করা হয়েছিল। এবং সেটা করা হয়েছিল যে এর পটাশিয়াম সল্টটাকে সিনথেসাইজ করা হয়েছিল। এবং সেটা কিভাবে করা হয়েছিল, পটাশিয়ামের সাথে এইটিকে রিয়াক্ট করে। এবং 1951-এর দিকে 1952-তে দুজনেই 1952-তে ফিশার এবং উইলকিনসন দুজনেই এর স্ট্রাকচার প্রপার্টি কিন্তু আইসোলেট করেছিলেন এবং দুজনেই এই স্ট্রাকচার বিষয়ে বলেছিলেন। যে ফিশারের বক্তব্য ছিল এটা ডাবল কোন স্ট্রাকচার মেনটেন করে, ডাবল কোন স্ট্রাকচার মানে এইরকম একটি ব্যাপার এবং সেখানে মেটালটা সেন্টারে বসে থাকে। আর উইলকিনসন বলেছিলেন যে এটা কিন্তু আমাদের স্যান্ডউইচ কমপ্লেক্স তৈরি করে। তো এটা হচ্ছে উইলকিনসনের মডেল, আর ডাবল কোন স্ট্রাকচারটা হচ্ছে ফিশারের মডেল, যাদের কন্ট্রিবিউশনের জন্য 1973-তে কি দেওয়া হয়েছিল, নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড করা হয়েছিল এই দুজনকেই, ফিশার এবং উইলকিনসন, এই দুজনকেই কিন্তু আমাদের নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড করা হয়েছিল। ওকে, তাহলে এটা একটা ব্রিফ হিস্ট্রি জানলাম, যেটা আমি সবসময় জোর দিই যে রিয়াকশন রিয়েজেন্ট শুধু পড়লেই হবে না, বা রিয়াকশনের রিয়েজেন্টসের ক্যারেক্টারিস্টিক্স পড়লেই শুধু হবে না, তাদের হিস্ট্রিটা জানা, কিভাবে সেটা পাওয়া গেছিল, কি ধরনের রিয়াকশন করো, হিস্ট্রিটা জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রাইট? এবার এই যে সিস্টেমসগুলো তোমরা যদি আমাদের 3D ট্রানজিশন মেটালের পুরো সিরিজটা দেখে নাও, যেমন লেটসে তুমি টাইটেনিয়াম থেকে শুরু করলে টাইটেনিয়ামের সিরিজ দেখতে পারো, ভ্যানাডিয়ামেও পাওয়া যায়, তারপর নায়োবিয়াম ভ্যানাডিয়ামের সিরিজেই পড়ে, অতএব সেটাকে বাদ দিয়ে যদি আমরা এগোতে থাকি তাহলে ক্রোমিয়াম, তারপর মলিবডিনাম, রাইট? ক্রোমিয়াম মলিবডিনামও পাওয়া যেতে পারে, ক্রোমিয়াম মলিবডিনাম টাংস্টেন সবারই পাওয়া যায়, এইখানে নায়োবিয়ামের ক্ষেত্রেও পাওয়া যায়। তারপর ফেরোসিন, যেটা তোমরা জানোই, ফেরোসিন খুবই পরিচিত, ম্যাঙ্গানিজ ফেরোসিন মানে আয়রন বেসড সিস্টেমেও পাওয়া যেতে পারে, এবং কোবাল্ট এবং নিকেল, এই সব কটা সিস্টেমেই কিন্তু সিপির সাথে সিপি2 কমপ্লেক্স খুবই কমন।
কিন্তু এদের প্রত্যেকের স্টেবিলিটি কিন্তু অনেকটাই ডিফারেন্ট, এদের স্টেবিলিটি ইস্যু আছে ডিফারেন্ট ডিফারেন্ট যৌগের ক্ষেত্রে। সেটা কিরকম সেটা আমরা আলোচনা অবশ্যই করব। CP2 পাওয়া যেতে পারে, নায়োবিয়ামের CP2 আবার আনস্টেবল। কেন আনস্টেবল? এই যে স্টার আমি এগুলো দিচ্ছি এইগুলো কিন্তু একটু আনস্টেবলের দিকে পড়ে, এবং সেটা আনস্টেবল হওয়ার জন্য কি তৈরি করে সেই বিষয়েও কিন্তু আমরা দেখব। তাহলে এদের প্রত্যেকটাতেই আমাদের সিপির কমপ্লেক্স করা সম্ভব, রাইট? এইগুলো তোমাদের জানা দরকার। স্পেসিফিক্যালি টাংস্টেট আর মলিবডিনামের যে কমপ্লেক্সগুলো আছে, টাংস্টেট, মলিবডিনাম, নায়োবিয়াম, জার্কোনিয়ামের কিছু কমপ্লেক্স, কোবাল্টের কিছু কমপ্লেক্স, এই কমপ্লেক্সগুলো কিন্তু অতটা স্টেবল নয় এবং সেখানে কিছু সাইড রিয়াকশনস হয়। সেই বিষয়গুলো আমরা আজকের এই আলোচনায় কিন্তু আমরা দেখার চেষ্টা করব, রাইট? তো এখন যখন আমরা এটার ডিটেলিংয়ে যাচ্ছি, যখন আমরা দেখার চেষ্টা করছি যে লিগ্যান্ডটা কেমন, মজার ব্যাপার হচ্ছে এই লিগ্যান্ডটা মেটালের সাথে যখন কোঅর্ডিনেট করে সেখানে একটা হচ্ছে লিগ্যান্ডের সাথে মেটালের বন্ড তৈরি হবে, তাই তো? এবার এইখানে যদি আমরা সাইক্লোপেন্টাডাইন মইটিটাকে আঁকি এবং এইখানে যদি আমরা আয়রনের সিস্টেমের উপরে যদি আলোচনাটা করি, তাহলে আমাদের যদি এই স্যান্ডউইচ কমপ্লেক্সটার কথা ভাবতে হয় তাহলে অবশ্যই বন্ডিং অ্যান্টাই বন্ডিং অরবিটালের কাউন্ট আমাদের ভাবতে হবে, ইলেকট্রন কাউন্ট আমাদের ভাবতে হবে। ধরা যাক আমরা আয়রন সিস্টেমটাকে নিয়ে আলোচনা করছি, এখানে যদি অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করো তাহলে আয়রনের অক্সিডেশন স্টেট কত? আয়রনের অক্সিডেশন স্টেট হচ্ছে আমাদের +2। তাহলে যদি আমরা 18 ইলেকট্রন রুল অনুযায়ী ভাবি, এটা যেহেতু আমাদের ইটা 5, তাহলে এখানে ইলেকট্রন ডোনেশন কিভাবে হলো? 6টা ইলেকট্রন ডোনেট করেছে আমাদের সিপি সিস্টেম, আর আয়রন সিস্টেম D6, কারণ আয়রন +2 আছে। তো এটা কিন্তু আমাদের 18 ইলেকট্রন রুলকে ফলো করছে, ঠিক আছে? কিন্তু যদি আমরা কোবাল্ট এবং নিকেলের কমপ্লেক্সে যাই পর তোমরা ধরো আমরা কোবাল্টের সেম এদিকে কোবাল্টের কমপ্লেক্স এবং নিকেলের কমপ্লেক্স, এইখানেও আমরা ইলেকট্রন কাউন্টটা একটু করে দেখব বোঝার জন্য যে ঠিক কি হচ্ছে এবং ইলেকট্রন কাউন্টের কি চেঞ্জ হচ্ছে। এবার কোবাল্টের সিস্টেমটাও ভাবো, এখানেও কোবাল্ট +2তেই আছে, নিকেলও এখানে +2তে আছে। তাই যদি হয় এই সিস্টেমের ইলেকট্রন কাউন্ট তুমি যদি করো তাহলে দুটো সিপির জন্য যেটা আছে 6 × 2 × 2 × 6 12, ইটস ট্রু। কিন্তু এইখানে কোবাল্ট সিস্টেমে আমার হয়ে যাচ্ছে 7টি ইলেকট্রন, তার মানে দিস ইজ এ 19 ইলেকট্রন সিস্টেম। একইভাবে নিকেল সিস্টেমটা যদি তুমি ভাবো, সেইখানে আমরা আবার আরো একটি ইলেকট্রন বেড়ে যাবে মেটালের ক্ষেত্রে, রাইট? এটা হচ্ছে 8 ইলেকট্রন সিস্টেম এবং সেখানে আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রন হয়ে যাচ্ছে 20। তাহলে দেখো যখনই আমি আয়রন থেকে কোবাল্ট হয়ে নিকেলের দিকে যাচ্ছি তাহলে কিন্তু আমাদের একটি করে ইলেকট্রন বাড়ছে, এবং আমরা জানি যদি ইলেকট্রনটা বাড়তে থাকে তাহলে সেই ইলেকট্রনটা তো কোথাও যেতে হবে, সেই ইলেকট্রনটা তো কোনো একটা অরবিটালে বা মলিকুলার অরবিটালে পৌঁছাতে হবে। এবার যদি আমরা এমো থিওরির যখন আমরা আলোচনা করেছিলাম অর্গানোমেটালিক্সের ক্ষেত্রে, যে জায়গায় আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ডের যে এমো, মেটালের সাথে লিগ্যান্ডের যে এমো, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে তোমার যে 8 ইলেকট্রনের পর যখনই ইলেকট্রন যোগ হতে থাকে তখন সেই ইলেকট্রনটা কোথায় যায়? তখন সেই যোগ যায় কিন্তু মেটাল লিগ্যান্ডের অ্যান্টি বন্ডিং অরবিটালে। তার মানে এইখানে একটি ইলেকট্রন এবং এইখান থেকে দুটি ইলেকট্রন এক্সট্রা 18 ইলেকট্রনের ওপরে যেটা আছে অ্যাবাভ 18 যে ইলেকট্রন, সেইটা চলে যায় সোজা অ্যান্টি বন্ডিং অরবিটাল অফ মেটাল সিপি, মেটাল সিপির অ্যান্টি বন্ডিং অরবিটালে এটা চলে যাবে। তাহলে যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমাকে বলো যে এদের বন্ড ডিস্টেন্স বিষয়ে আমরা কি মেটাল আর সিপির যে বন্ড ডিস্টেন্সের অর্ডারটা সেটা কি হতে পারে। ধরো এই ক্ষেত্রে মেটালের সাথে আমরা যদি মেটাল কার্বন বন্ডের মেটাল সিপির বন্ড ডিস্টেন্সটা ভাবি, এইখানে মেটাল সিপির বন্ড ডিস্টেন্স হচ্ছে ওই ভেরি ক্লোজ টু 2.04 অ্যারাউন্ড। আবার কোবাল্টের ক্ষেত্রে এবং নিকেলের ক্ষেত্রে সেটা কিন্তু বাড়তে থাকে, এটা হচ্ছে আমাদের 2.04 অ্যাংস্ট্রম। এইখানে মেটাল সিপির ডিস্টেন্স হচ্ছে 2.10 অ্যাংস্ট্রম, আর এইখানে আমাদের মেটাল সিপির ডিস্টেন্স হচ্ছে 2.18 অ্যাংস্ট্রম। এবার
দেখো যত আমরা আয়রন থেকে কোবাল্ট থেকে নিকেলের দিকে যাচ্ছি, যদিও ওদের অক্সিডেশন স্টেটটা সেম আছে, লিগ্যান্ড এনভায়রনমেন্ট সেম আছে, স্টিল আমার বন্ড ডিস্টেন্সটা বাড়ছে। তার কারণটা কি? তার কারণ বন্ড ডিস্টেন্স বাড়া মানে কি? বন্ড ডিস্টেন্স বাড়া মানে হচ্ছে বন্ড অর্ডার কমে যাওয়া। বন্ড অর্ডার মানে কি? বন্ড অর্ডার মানে দুটি মলিকুলের মধ্যে এ আর বি, এই দুটি মলিকুলের মধ্যে কতগুলো বন্ড আছে। যদি একটা বন্ড হয় তাহলে বন্ড অর্ডার 1, তাই তো? বন্ড অর্ডার যেটা সেটা 1 হচ্ছে এখানে। যদি আমাদের দুটো বন্ড থাকে তাহলে আমাদের বন্ড অর্ডার হয় 2, যদি তিনটে বন্ড থাকে তাহলে বন্ড অর্ডার হয় 3। এবং এই বন্ড অর্ডারের ক্যালকুলেশন কিভাবে হয় তোমরা সেটা জানো, আমি তাও আরেকবার বলে দিচ্ছি। নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। তাই 2টা কেন আসে? কারণ একটি বন্ড করতে তোমার দুটি ইলেকট্রন লাগে, ডিভাইডেড বাই 2, রাইট? এটা হচ্ছে বন্ড অর্ডারের ভ্যালু। তাহলে এখানে যদি বন্ড অর্ডার, এখানে যদি বন্ড ডিস্টেন্সটা, এবার যদি বন্ড ডিস্টেন্সের রেসপেক্টে ভাবো, যত স্ট্রঙ্গার বন্ড হবে, বন্ড অর্ডার যত বাড়তে থাকবে, 1 থেকে 2 থেকে 3-এর দিকে যত যাবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ডের ক্ষেত্রে যখন তুমি ভাবো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের লেন্থ সব থেকে বেশি, রাইট? কারণ এটা সিগমা বন্ড। কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ডের বেশ সিঙ্গেল বন্ডের থেকে কম হয়, আর ট্রিপল বন্ডের ডিস্টেন্স আরও কম হয়, কারণ সেখানে পাই বন্ডের ওভারল্যাপ রয়েছে। তার জন্য ওটা অনেক কাছে আসতে হয়, যাতে করে টু স্পেস ইলেকট্রন ট্রান্সফার, টু স্পেস যে ইলেকট্রন শেয়ারিং, পি অরবিটাল বা ডি অরবিটাল, যে অরবিটালই হোক, সেই অরবিটালে যাতে আমাদের ক্লোজলি আসতে হবে, যাতে করে ইলেকট্রন শেয়ারিংটা অনেক ইজি হয়। তো বন্ড অর্ডার, তার মানে যদি আমার বন্ড অর্ডার বাড়তে থাকে, তাহলে বন্ড অর্ডার যদি আমার কমতে থাকে 2 থেকে 1, তাহলে বন্ড লেন্থ কিন্তু আমাদের বাড়তে থাকবে। তাহলে বন্ড অর্ডারের রেসপেক্টে যদি আমরা ভাবো, ইটস ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্যাট অফ বন্ড লেন্থ। বন্ড লেন্থ যত বড়, বন্ড অর্ডার তত ছোট। তাহলে এই ঘটনায় দেখো, এদের দেখা যাচ্ছে বন্ড লেন্থ কিন্তু আমাদের এখানে যদি 2.04 থেকে 2.10 হয়ে 2.18, এই 3টি বন্ড লেন্থ দেওয়া আছে। তার মানে বন্ড অর্ডার কার ক্ষেত্রে কম হবে? বন্ড অর্ডার কম হবে হচ্ছে আয়রন Sp2-র ক্ষেত্রে, রাইট? তার কারণটা কি? তার কারণ এই দুটি ক্ষেত্রেই, কোবাল্ট সিস্টেম এবং নিকেল সিস্টেমের ক্ষেত্রে, একটি করে ইলেকট্রন অ্যান্টিবন্ডিং অরবিটালে যাচ্ছে, রাইট? এবার যদি এর রেসপেক্টে তুমি ভাবো, তাহলে আয়রনের রেসপেক্টে যদি আমরা কোবাল্টে ভাবি, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবন্ডিং অরবিটালে একটি ইলেকট্রন বেশি হচ্ছে, তার মানে আমাদের বন্ড অর্ডার কমবে, তার মানে আমাদের বন্ড লেন্থ কিন্তু বাড়তে থাকবে, যেটা এখানে হচ্ছে। আবার একই ঘটনা কোবাল্ট থেকে নিকেলে যখন যাব, এখানে একটির জায়গায় দুটি আছে, আয়রনের রেসপেক্টে ভাবলে একটির যে শূন্য, মানে অ্যান্টিবন্ডিং অরবিটাল যেটা ছিল তার থেকে দুটি বেশি আছে, তার জন্য আমার বন্ড অর্ডার কমবে, তার জন্য আমার বন্ড লেন্থ বাড়বে। তাহলে বোঝা গেল এই 3টে বন্ড লেন্থ, কোবাল্ট সিপি, নিকেল সিপি এবং আয়রন সিপির বন্ড লেন্থ কেন চেঞ্জ হয়, সেটা বোঝাই যাচ্ছে যে সোললি বিকজ অফ এক্সট্রা ইলেকট্রনগুলো অ্যান্টিবন্ডিং অরবিটালে যাওয়ার জন্য। এটা তোমাদের মনে রাখতে হবে। নাও এবার যদি আমি একটা ছোট্ট প্রশ্ন তোমাদের করি, যে দুটি কম্পাউন্ড তোমায় দিই, একটা কম্পাউন্ড হচ্ছে Cp2CO প্লাস, আরেকটা কম্পাউন্ড হচ্ছে Cp2 আয়রন প্লাস। তাহলে এই দুটোর বন্ড লেন্থের বিষয়ে, এই দুটোর মেটাল সিপির বন্ড লেন্থ কিরকম হবে, রাইট? মেটাল সিপি বন্ড লেন্থ কিরকম হবে, এই বিষয়ে যদি তোমাদের মন্তব্য করতে বলি, তাহলে তোমাদের উত্তরটা কি হবে ভেবে দেখো। এইখানে যখন তুমি ভাবছো আয়রন সিপি, Fe-Cp2CO, কোবাল্টোসিনিয়ামের যে কথাটা, সেইখানে যখন ভাবছো, যেটা যদি প্লাস হয়, প্লাস হওয়া মানে এই সিস্টেমটা হচ্ছে আমাদের 19 ইলেকট্রন সিস্টেম। 19 ইলেকট্রন সিস্টেমে 1 ইলেকট্রন goes out of anti-bonding orbital, তাহলে এটা কিন্তু 18 ইলেকট্রন কাউন্টে চলে গেল। তার মানে Cp2CO প্লাসের যে বন্ড ডিস্টেন্স, সেটা কিন্তু ছোট হবে, কারণ অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কমে যাচ্ছে কম্পেয়ার টু Cp2CO। একইভাবে Cp2 আয়রন প্লাস, এইটাকে তোমাদের কম্পেয়ার করতে হবে কার সাথে? কম্পেয়ার করতে হবে এর যে নেটিভ কম্পাউন্ড Cp2 আয়রন, সিপির মানে ফেরোসিনের সাথে। সেক্ষেত্রে দেখো 1 ইলেকট্রন গোজ আউট অফ
বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, এটা যদি অ্যান্টি বন্ডিং অরবিটাল থেকে বেরোয় তাহলে আমরা দেখলাম যে বন্ড অর্ডার আমাদের যেটা সেটা হচ্ছে বেড়ে যাবে। আর এর ক্ষেত্রে কি হবে, বন্ড অর্ডার যেহেতু বন্ডিং অন ইলেকট্রন কমে বেরিয়ে যাচ্ছে, বন্ড অর্ডার কমে যাবে। তাহলে Sp2 আয়রন প্লাস এর ক্ষেত্রে কম্পেয়ার টু নেটিভ ফেরোসিন বন্ড অর্ডার কিন্তু অনেকটা কমে যাবে, রাইট। এর বন্ড অর্ডার কমে যাবে, তার মানে বন্ড লেন্থটা বেড়ে যাবে, আর তার মানে হচ্ছে লেনদেন হয়ে যাবে। আর ফেরোসিনের থেকে ফেরোসিনিয়াম, এটাকে বলা থেকে ফেরোসিনিয়াম, ফেরোসিনের থেকে ফেরোসিনিয়ামে আয়রন সিপির বন্ড লেন্থ অনেকটা বড় হবে, তার কারণ বন্ড অর্ডারটা কমে যাচ্ছে। আর কোবাল্টোসিন থেকে কোবাল্টোসিনিয়াম যখনই আমরা যাব, সেক্ষেত্রে কোবাল্ট আর সিপির মধ্যে যে বন্ড ডিস্টেন্সটা, সেই বন্ড ডিস্টেন্সটা ছোট হবে, কারণ এই যে এক্সট্রা ইলেকট্রনটা আছে সেটা আমাদের অ্যান্টাই বন্ডিং অরবিটাল থেকে বেরিয়ে যায়। বোঝা গেল? এই বিষয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু খুব কমনলি আসে এবং খুব কমনলি বিভিন্ন প্রবেশিকা পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন খুব কমনলি আমরা পাই। এবার আমরা যদি আরেকটা কমপ্লেক্স, এইটা তাহলে কোবাল্টোসিনের কথাটা আর নিকেলের ব্যাপারটা আমরা আলোচনা করলাম। এবার আমরা চলে যাই নায়োবিয়ামের কমপ্লেক্সটা বিষয়ে একটু আলোচনা করতে। নায়োবিয়ামের কমপ্লেক্সটা কি? নায়োবিয়ামের কমপ্লেক্স আমরা এখন আলোচনা করব নায়োবিয়াম Sp2 সিস্টেম নিয়ে। নায়োবিয়াম Sp2 সিস্টেম নিয়ে। নায়োডিয়াম কার সিরিজে পড়ে? নায়োডিয়াম D5 সিস্টেম, ভ্যানাডিয়ামের সিরিজে পড়ে অবভিয়াসলি। এবং সেক্ষেত্রে আমাদের নায়োবিয়াম অক্সিডেশন স্টেট কত আছে? অক্সিডেশন স্টেট এখানে +2 আছে। এবার যদি তুমি নায়োবিয়ামের রেসপেক্টে এর ইলেকট্রন কাউন্ট করো, তাহলে নায়োবিয়ামের থেকে 3টি ইলেকট্রন আসছে আর সিপি থেকে 6টি, তাহলে টোটাল আমার ইলেকট্রন হয়ে গেল 15। তার মানে 15 ইলেকট্রন সিস্টেম, মানে দিস ইজ ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেম, ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেম। রাইট, ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেম। এই ধরনের ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেম কি করে, সেটা হচ্ছে যে এই সিপি তে একটা সিএইচ ওরা কিন্তু অ্যাক্টিভেট করে দেবে, সিএইচ বন্ড অ্যাক্টিভেট করে দিয়ে অক্সিডেটিভ অ্যাডিশন করার চেষ্টা করবে নিজের ওপরে, যাতে করে নিজের অক্সিডেশন স্টেটের চেঞ্জ হয়। তাহলে কি করবে, যেটা করবে সেটা হচ্ছে দুটি এরকম, এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা আমাদের সিএইচ বন্ড অ্যাক্টিভেশন হবে, সিএইচ বন্ড অ্যাক্টিভেশন, সিএইচ বন্ড অ্যাক্টিভেশন হবে। ওই যে যৌগটি তৈরি হবে সেইটি হবে তোমার এই, তার সাথে আমাদের এই যে সিএইচ বন্ডটা অ্যাক্টিভেট হচ্ছে প্রত্যেকটার থেকে, এইখানে যে সিপিটি থাকবে সে এইখানে বন্ডেড থাকবে, আর এইখানে যে সিপিটি থাকবে সে এই নায়োবিয়ামের সাথে বন্ডেড অবস্থায় থাকবে। আর এই যে অ্যাক্টিভেটেড প্রোটন যেটা রয়েছে আমাদের, সেই অ্যাক্টিভেটেড প্রোটনটা, অ্যাক্টিভেটেড হাইড্রোজেনটা রাদার বলা ভালো, অ্যাক্টিভেটেড হাইড্রোজেনটা এখানে অ্যাড হয়ে যাবে নায়োবিয়াম সেন্টারে। তাহলে দেখতে পেলে যে কেন আমি বলেছিলাম যে নায়োবিয়াম Sp2 ইজ আনস্টেবল, তার কারণ ইট রেডিলি ডাইমারাইজেস, রেডিলি ডাইমারাইজেস। তাহলে এই এক্সাম্পলটাও আমরা আলোচনা করলাম। এবার আমি তোমাদের একটা ছোট্ট কাজ দেব। তোমাদের যেহেতু আমরা 18 ইলেকট্রন কাউন্ট বা রুল এগুলো বিষয়ে সম্পূর্ণ তোমরা আশা করি এতদিনে এতগুলো লেকচারের পর তোমরা নিশ্চয়ই খুব তোমাদের দখলে চলে আসবে 18 ইলেকট্রন কাউন্টটা। তো আমি তোমাদের বলবো তোমরা বাড়িতে এটার 80 ইলেকট্রন কাউন্ট করে দেখো এবং সেটা কথা হয় সেটা মিলিয়ে নিও। এটা শুরুতে ছিল 15 ইলেকট্রন, কমপ্লেক্স ফর্ম করার পর কত ইলেকট্রন কাউন্ট হচ্ছে সেটা তোমরা বাড়িতে একবার মিলিয়ে নেবে, চেষ্টা করবে, ঠিক আছে? তো এরপরে যে সিস্টেমটা হয়, এরপরে আরেকটা সিস্টেম আমি এখানে এই সিস্টেমটা টাইটেনিয়ামের যে সিস্টেমটা, টাইটেনিয়াম সিস্টেম, এটাও এক ধরনের, যেহেতু টাইটেনিয়াম +2, রাইট, TiCp2 মানে টাইটেনিয়াম কিন্তু আমাদের +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। +2 অক্সিডেশন স্টেট মানেই হচ্ছে
ও কিন্তু D2 ইলেকট্রন সিস্টেম, এবং এই স্টেটটাতে কিন্তু খুব একটা থাকতে পছন্দ করে না, এবং D2 ইলেকট্রন সিস্টেম ইজ হাইলি রিঅ্যাক্টিভ, এই এর ক্ষেত্রে হাইলি রিঅ্যাক্টিভ। এবার ও কি করে, এও কিন্তু আমাদের অক্সিডেটিভ, লাইক যেটাকে বলে আমাদের এরকম ভাবে অক্সিডেটিভ অ্যাডিশন হবে এবং CH বন্ড অ্যাক্টিভেট করবে। এরকম টাইপের একটা প্রোডাক্ট টাইপ তৈরি করবে, করে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে ও ভেঙে যায়, ভেঙে গিয়ে দুটি ডাইমারাইজ করে দুটি হাইড্রাইড মাঝখানে ঢুকে যায়, আর একটি সিপি এখানে থাকলো, একটি সিপি এখানে থাকলো, আর যে দুটি সিপি টাইটানিয়ামের সাথে বাউন্ড অবস্থায় থাকে তারা নিজেদের মধ্যে কিন্তু সেলফ কাপলড হয়ে যায়, হয়ে গিয়ে এরকম একটা যৌগ তৈরি করে। CiCp2 টাইটানিয়াম CP2 এর যে কম্পাউন্ড এরকম কিন্তু করতে পারে। এবার ওই যে আমরা সিপি স্টার, যদি এখানে সিপি না নিয়ে আমরা যদি সিপি স্টারের কথাটা ভাবি, সিপি স্টার মানে কি? সিপি স্টার মানে আমরা একটু আগেই বললাম যে 5টা হাইড্রোজেনের জায়গায় আমার 5টা মিথাইল গ্রুপ চলে আসবে, তোমরা 5টা মিথাইল গ্রুপ বসিয়ে দাও। এই হচ্ছে টাইটানিয়াম +2 সিপি স্টার, কিন্তু এই মলিকিউলটাও কিন্তু স্টেবল নয়, এবং এটাও আমরা দেখতে পাবো যে এটাও কিন্তু আমাদের এটা কি করবে, আরেক এইখানে CH বন্ডটা যে অ্যাক্টিভেট করবে সেটা যেহেতু এখানে নেই, ও এইখান থেকে CH বন্ডটাকে অ্যাক্টিভেট করে যে কম্পাউন্ডটি তৈরি করবে সেটা দেখতে হবে অনেকটি এইরকম। এইখানে একটি CH2 থাকবে, এই 4টি এখানে ডোনেট করছে, এই এখানে প্রোটন চলে এলো, আর আরেকটাতে আমাদের সিপি স্টার এরকম ভাবে থেকে যাবে। তো এই ঘটনাটি কিন্তু টাইটানিয়াম +2 যদি সিপি স্টার, দিস ইজ টাইটানিয়াম সিপি স্টার কমপ্লেক্স, টাইটানিয়াম সিপি স্টার কমপ্লেক্সে এই ধরনের ফরমেশন হয় ডিউ টু steric hindrance and due to steric hindrance, কারণ হাইড্রোজেনটা সিপি রিং এ না থাকলেও তো মিথাইলের উপর অ্যাক্টিভেটেড অবস্থায় ছিল, মিথাইলে অ্যাক্টিভেটেড ছিল, তো সেইখান থেকেই ও কিন্তু এইভাবে এটাকে অ্যাক্টিভেট করে দিতে পারে। তাহলে এই যে জিনিসগুলো আমরা দেখলাম টাইটানিয়ামের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার জন্য, তোমাদের সেমিস্টার এক্সামের জন্য, এবং ওভারঅল যে আইডিওলজির জন্য জিনিসটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখো, প্রথম থেকে শেষ অবধি আমি যখনই আলোচনা করেছি, আজকের ক্লাস অবধি বা ভবিষ্যতেও যখন আলোচনা করব, তোমরা দেখতে পাবে আমি সবসময় এই ধরনের আলোচনার ক্ষেত্রে কিন্তু মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটাকে প্রচন্ড জোর দিই। ইলেকট্রন বন্ডিং অরবিটালে যাচ্ছে না ইলেকট্রন অ্যান্টি বন্ডিং অরবিটালে যাচ্ছে, তাতে বন্ড অর্ডারের কি চেঞ্জ হচ্ছে, কারণ তার রেসপেক্টে তুমি অনেক কিছু ভাবতে পারো, তার এগেনস্টে তার রেসপেক্টে তুমি আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিরকম হবে, তার ইলেকট্রনিক এনভায়রনমেন্ট কিরকম হচ্ছে, তার উপর ডিপেন্ড করে তুমি এনএমআর এর বিষয়ে জানতে পারবে। তো মলিকুলার অরবিটাল থিওরি জানাটা, মানে বন্ডিং এবং স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং জানাটা কিন্তু খুব জরুরি। তো এই অর্গানোমেটালিক্স যখন তোমরা পড়ছো, তার সাথে সাথে প্যারালালি কিন্তু স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং এর ব্যাপারটাও তোমরা ভালো করে রিভাইজ করো, যাতে করে অর্গানোমেটালিক্স এর আন্ডারস্ট্যান্ডিং এ যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখবে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় ওয়ার্ড প্রবলেম টাইপ দেওয়া হয়, মানে একটি কম্পাউন্ডের সাথে আরেকটি কম্পাউন্ড রিঅ্যাক্ট করে একটি কম্পাউন্ড পাওয়া গেল, তার সাথে আরেকটি রিয়েজেন্ট দিয়ে আরেকটি কম্পাউন্ড পাওয়া গেল, এই ধরনের সিস্টেম, এই ধরনের রিয়াকশন বা স্কিম্যাটিক প্রশ্ন কিন্তু অর্গানোমেটালিক্স থেকে খুব কমনলি নেট গেট এই ধরনের এক্সামে বা তোমাদের সেমিস্টার এক্সামে বা বিভিন্ন প্রবেশিকা পরীক্ষাতেও কিন্তু খুব কমনলি করা হয়। তো এই জন্য তোমাদের আমি অনুরোধ করব যে তোমরা এই ব্যাপারটা ভালো করে আয়ত্ত করো, এবং স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং যদি আয়ত্তে না থাকে তাহলে ইনঅর্গানিক কেমিস্ট্রির কোনো জায়গায়, অজৈব রসায়নের কোনো জায়গায় কিন্তু খুব ভালো করে তোমাদের ধারণা জন্মানো খুব মুশকিল। তো স্ট্রাকচার বন্ডিংকে সঙ্গে স্ট্রাকচার বন্ডিং ভালো করে পড়ে সেখানে ব্যুৎপত্তি অর্জন করে তারপর তোমরা এই দিকে এগো, এটাই আমার রিকোয়েস্ট। আর
এইখানে আজকে আমরা যেগুলো দেখলাম, টাইটানিয়াম বেস সিস্টেম, কোবাল্ট বেস সিস্টেম, নিকেল বেস সিস্টেম, আয়রন বেস বিভিন্ন সিস্টেম আমরা আলোচনা করলাম, এবং মোস্টলি আমাদের আজকের ফোকাসটা ছিল সাইক্লোপেন্টাডাইন। আগামী ক্লাসগুলোতে আমরা সাইক্লোপেন্টাডাইন বেস কিছু মলিকুলের সিনথেসিস, কিছু প্রবলেমস নিয়ে আরো ডিটেলে আলোচনা করব। ধন্যবাদ।